সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুজ্জামান, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, চট্টগ্রাম কলেজ। আমার আজকের ক্লাসের আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের বাংলা বানান এই অংশটুকু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের সিলেবাসে বাংলা বানান নামে ৫ নম্বরের একটি অধ্যায় রয়েছে। যদিও এখান থেকে পরীক্ষাতে মাত্র ৫ নম্বরের উত্তর জানতে চাওয়া হয়, কিন্তু এই বানানের জগৎ অনেক বড়। এখানে অনেক রকম নিয়ম আছে, সেই নিয়মগুলিকে আমাদের বিভিন্নভাবে মনে রাখতে হয়। তো তোমরা যাতে সেই বানানের অংশটুকুকে খুব ভালোভাবে তোমরা অনুশীলন করতে পারো এবং পরীক্ষাতে খুব ভালো করতে পারো, সেই জন্য আমার আজকের এই ক্লাসে আমি চেষ্টা করব সেই নিয়মগুলিকে অনেকটা সহজ করে তোমাদের কাছে উপস্থাপন করতে। তো বাংলা বানানের নিয়মের ক্ষেত্রে আমরা পরীক্ষায় ৩টি প্রশ্নের মুখোমুখি হই। একটি হলো নত্যবিধান কি? নত্যবিধানের ৫টি নিয়ম লিখো। আবার কোনো পরীক্ষায় জানতে চাওয়া হয় সত্যবিধান কি? সত্যবিধানের ৫টি নিয়ম লিখো। আবার কিছু ক্ষেত্রে উত্তর চাওয়া হয় বাংলা একাডেমির বাংলা বানানের ৫টি নিয়ম লিখো। এছাড়াও আরো অনেক রকম প্রশ্ন আসে, সেটা আমরা এই ক্লাসের শেষে বলবো। তো এই প্রশ্নগুলি যাতে তোমরা শুদ্ধভাবে পরীক্ষায় উপস্থাপন করতে পারো, সেই জন্য আমি আমার আজকের এই ক্লাসে আমি সেইগুলিকে একটু সহজ করে উপস্থাপন করার চেষ্টা করছি। নত্যবিধান কি প্রথমেই জানতে চাওয়া হয়, তো তুমি সেটা উত্তরে লিখবে তৎসম শব্দের বানানে মূর্ধন্য ব্যবহারের সঠিক নিয়মই হলো নত্যবিধান। এখানে তোমাদেরকে বলছি, এটা হলো এই নত্যবিধান শুধুমাত্র তৎসম শব্দের ক্ষেত্রেই প্রযোজ্য। এছাড়া তদ্ভব, দেশি, বিদেশি সেই সব শব্দের ক্ষেত্রে নত্যবিধান প্রযোজ্য হবে না। তো সেই নিয়মগুলি কি কি আমি তোমাদের এখানে ৫টি নিয়ম দেখাবো। ১ নম্বরে এই ধ্বনিগুলি তোমরা একটু মুখস্থ করে ফেলবে। এই নিয়মগুলি বোঝার পাশাপাশি মুখস্থ করে ফেলতে হবে, তা না হলে তুমি পরীক্ষার হলে এগুলিকে তুমি শুদ্ধভাবে উপস্থাপন করতে পারবে না। তো রি, রো, রফলা, রেফ, মূর্ধন্যস্ব এবং ক্ষীয়, এই যে বর্ণগুলি বললাম, এই বর্ণগুলির পরে ন ধ্বনি মূর্ধন্য হয়। যেমন ঋণ, তৃণ, বর্ণ, বিষ্ণু, বরণ এবং ঘৃণা। এই বানানগুলি হয়েছে এই ধ্বনিগুলির পরে ন ধ্বনি পরিবর্তন হয়েছে। এছাড়া আরেকটি নিয়ম দেখো, যে এই আগে যে প্রথমে যে আমি ধ্বনিগুলি বললাম, যদি রি, র, রফলা, রেফ, মূর্ধন্যস্ব এবং ক্ষীয় এই বর্ণগুলির পরে সাধারণত ন ধ্বনি মূর্ধন্য হয়। তবে এছাড়া আরো হতে পারে, এটাকে আমরা বলি যে একটি ধ্বনি ডিঙ্গিয়েও সে পরের নটাকেও মূর্ধন্য বানাতে পারে। যেমন দেখো, এরপরে যদি স্বরবর্ণ থাকে, আমাদের স্বরবর্ণ কয়টি? আমরা স্বরধ্বনি স্বরবর্ণ আমরা বলি ১১টি, কিন্তু মূলত স্বরধ্বনি আমাদের আছে ৭টি। যাই হোক, আমরা যেগুলি পরিচিত স্বরবর্ণ বলি, সেই স্বরবর্ণগুলি পরে এবং ক বর্গ, প বর্গ, অন্তস্তজ, ব, হ, অন্তস্থ, এইগুলি যদি থাকে, তার পরবর্তী ন ধ্বনিটাও মূর্ধন্য হয়ে যাবে এই রি, র, রফলা, রেফ এগুলির প্রভাবে। যেমন দেখো, ম্রিয়মান, এখানে ম্রিয়মান, এই যে মান ধ্বনিটা ময়ের কারণে এই যে মৃ, অন্তস্থ, ম এগুলিকে ডিঙ্গিয়েও সে মান হয়ে গেছে, দন্ত মূর্ধন্য হয়ে গেছে। তারপরে কৃপণ, রিটা ছিল প এর আগে, কিন্তু সে প ডিঙ্গিয়ে সে প বর্গীয় ধ্বনি হওয়ার কারণে পরবর্তী নকেও সে মূর্ধন্য বানিয়ে ফেলেছে। অনুরূপভাবে নির্বাণ এবং গ্রহণ, এই দুইটি নিয়ম খুব গুরুত্বপূর্ণ দুইটি নিয়ম। এছাড়া একটি সহজ নিয়ম, ট বর্গের সাথে যুক্তাবস্থায়, ট বর্গের পূর্বে যুক্তাবস্থায় সবসময় ন ধ্বনি মূর্ধন্য হবে। এই জিনিসটা মনে রাখবে। ট বর্গীয় ধ্বনিগুলিকে আমরা বলি মূর্ধা ধ্বনি, মূর্ধ থেকে উচ্চারিত হয় এই ধ্বনিগুলি, ট, ট, ড, ড, মূর্ধন্য, ন, এগুলিকে বলি মূর্ধ ধ্বনি। এই মূর্ধ ধ্বনিগুলির সাথে যুক্তাবস্থায় মূর্ধন্য হবে, আমরা পরবর্তীতে গিয়ে বলবো মূর্ধন্যস্বও হবে। যাই হোক, এটা পরের ব্যাপার। তো যেমন বন্টন, লুণ্ঠন, লুণ্ঠন এবং খণ্ড। তবে আমি আবার মনে করে দিচ্ছি, এগুলি হলো তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু অতৎসম অর্থাৎ বাংলা যে শব্দগুলি আছে দেশীয় শব্দ, সেগুলির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যেমন ঠান্ডা শব্দটি আবার এভাবে লেখা যাবে না, কারণ ঠান্ডা সেখানে দন্তন্য হবে, কারণ এটি তৎসম শব্দ নয়, এটি বাংলা শব্দ। এরকম আরো অনেক ব্যতিক্রম আছে, তোমরা বইগুলি উল্টিয়ে একটু দেখে নিবে। তারপরে আরেকটি নিয়ম আছে, যেমন প্র, পরা, পরি, নির, এই উপসর্গ, এরকম উপসর্গ যদিগুলি থাকে এবং তারপরে যে ন ধ্বনি, সেই ন ধ্বনিটি মূর্ধন্য হয়ে যায়, এই ৪টি মুখস্থ করে ফেলবে। যেমন প্র দিয়ে প্রণাম,
হ্যাঁ, নাম কিন্তু ছিল দন্তন্য দিয়ে, কিন্তু প্র যুক্ত হওয়ার কারণে সে মূর্ধন্য হয়ে গেছে। ঠিক অনুরূপভাবে পরিণাম, নতিজ কিন্তু দন্তন্য দিয়ে ছিল, কিন্তু তার আগে পরিযুক্ত হওয়ার কারণে সে মূর্ধন্য হয়ে পরিণতি লাভ করেছে। তারপরে নির্ণয়, নয় দন্তন্য বানানে, কিন্তু এর আগে নির উপসর্গ যুক্ত হওয়ার কারণে সেই দন্তন্য মূর্ধন্য হয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। অনুরূপভাবে আরো 4টি উপসর্গ, এটা খুব গুরুত্বপূর্ণ। এর আগে একটি ক্লাসে আমি এটাকে তোমাদেরকে দেখিয়েছিলাম, বাংলা বানানের শর্টকাট পদ্ধতি নামে একটি ক্লাস নিয়ে। সেখানে বলেছিলাম অন্যভাবে। তো এখানে আজকে নিয়মটা দেখাচ্ছি। প্র, পরা, পূর্ব, অপর, এই প্রভৃতি উপসর্গের পর অন্য থাকলে দন্তন্য মূর্ধন্য হয়। যেমন প্রাণ্য, প্রযুগ অন্য, পরাযুগ অন্য, পূর্বযুগ অন্য, অপরযুগ অন্য, এইগুলি সবগুলি মূর্ধন্য হয়েছে। যে হয়ের নিচে যে দন্তন্যর মতন দেখতে লাগছে, সেটা আসলে দন্তন্য নয়, এটা হলো মূর্ধন্য যুক্ত রূপে। আর হয়ের পিঠে যে আমরা ধ্বনিটা তোমরা দেখতে পাচ্ছ, সেইটা আসলে দন্তন্য। হ্যাঁ, যেমন আহ, এখানে আমরা হয়ের নিচে মূর্ধন্য লিখি, মূর্ধন্য হয়, কিন্তু দেখো সায়ান্ন, ওখানে এই 4টি উপসর্গ দ্বারা যুক্ত নয় বলে সায়ান্ন দন্তন্য দিয়ে হয়েছে। তো এরকম করে এই নিয়মটি অবশ্যই খুব সুন্দর করে তোমাদের মনে রাখতে হবে, কারণ এই 4টি বানান থেকে পরীক্ষাতেই একটা না একটা বানান অনেক সময়ই চলে আসে। তারপরে আরো কয়েকটি শব্দ মনে রাখো, এগুলি শব্দ, যেমন পর, পার, নার, রাম, চান্দ্র এবং নার। এগুলি এই নার 2বার লিখেছি আমি। তো এগুলি মুখস্থ করে ফেলবে। এই শব্দগুলির পরে আয়ন প্রত্যয় থাকলে, আয়ন প্রত্যয়টা দন্তন্য দিয়ে, আয়ন প্রত্যয়, প্রত্যয় পরে হয়, উপসর্গ আগে হয়, তোমরা সেটা অবশ্যই জানো। তো উপসর্গ প্রত্যয় থাকলে ওই প্রত্যয়ের দন্তন্য মূর্ধন্য হয়ে যাবে। যেমন পর যুগ আয়ন হয়েছে পরায়ণ, নর যুগ আয়ন নারায়ণ, রাম যুগ আয়ন নারায়ণ। এই যে আয়নের দন্তন্যগুলি পরিবর্তন হয়ে গেছে এখানে, হয়ে মূর্ধন্য হয়ে গিয়েছে। এছাড়া আমরা এই কয়েকটি ধ্বনি এমনিতেই আমরা এগুলিকে বলা হয় স্বভাবতই মূর্ধন্য। এগুলি 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 জন্মগতভাবে বা গঠনগতভাবে মূর্ধন্য। বানান শুদ্ধি করতে গিয়ে এইগুলি আমাদের লাগে, তোমরা এগুলিকে মুখস্থ রাখবে। হ্যাঁ, এগুলিকে মুখস্থ করে ফেললে এটা অনেকটা কবিতার মতন করে দেওয়া হয়েছে বইয়ে। আমরা এটা কবিতার মতন করে মুখস্থ করতাম, তোমরাও মুখস্থ করে ফেলবে। তাহলে নত্য বিধান জাতীয় বা মূর্ধন্য বিষয়ক যে কোনো বানান শুদ্ধি করতে গিয়ে তোমাদের জন্য অনেক সহজ হবে। যেমন কোন বানানটি কিভাবে হবে, মন কি করে হবে, মানিক মানিক কিভাবে হবে, বাণিজ্য কিভাবে হবে, এগুলি নিয়ে আর কোনো রকম তোমাদের দ্বিধা থাকবে না। তো এটা মুখস্থ করে ফেলবে। আর তার আগে 5টি নিয়ম দিয়েছি, সেই 5টি নিয়ম মুখস্থ করে ফেলবে এবং পরীক্ষা হলে উত্তর করে ফেলবে। আর যদি কোনো কারণে তার আগের 5টি নিয়ম থেকে কোনো একটি ভুলে যাও, তাহলে এখান থেকে এই নিয়মটা দিয়ে দিবে, কতগুলি শব্দ স্বভাবতই মূর্ধন্য হয় বলে দিয়ে দিবে। পরীক্ষক দয়া করলে 5-এ 5 দিয়ে দিবে। তো তারপরে হলো সত্যবিধান। ঠিক নত্যবিধানের মতন আরেকটি নিয়ম, কোথায় মূর্ধন্যস্ব হবে। আমাদের স্বধ্বনি 3টি আছে, তালবস্য, দন্তস্ব, মূর্ধন্যস্ব। তো স্বধ্বনি মূর্ধন্যস্ব হবে কোথায়, তৎসম শব্দের ক্ষেত্রে। এই নিয়মটাকে বলা হয় সত্যবিধান। তৎসম শব্দের বানানে মূর্ধন্যস্ব এর সঠিক ব্যবহারের নিয়ম হলো সত্যবিধান। এবং অনুরূপ আগের মতন করে নত্যবিধানের মতন করেই আহ, দেশি শব্দগুলির ক্ষেত্রে তদ্ভব দেশি এবং বিদেশি শব্দগুলির ক্ষেত্রে মূর্ধন্যস্ব ব্যবহৃত হবে না। এগুলি শুধু তৎসম শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হবে, অতৎসম শব্দের ক্ষেত্রে নয়। নিয়মগুলি কি কি? প্রথম নিয়মটা একেবারেই সেই নত্যবিধানের নিয়মটা এখানে রিপিট হয়েছে, এখানে পুনরাবৃত্তি হয়েছে। যেমন রি, র, রফলা, রেফ, তারপরে যেমন মূর্ধন্য হয় ঠিক মূর্ধন্যস্য হয়। হ্যাঁ, যেমন ঋষি, প্রেষণা, বর্ষ, কিন্তু কৃষ হবে না। কৃষ যদিও রি আছে, কিন্তু সে গঠনগতভাবে তালবস্য দিয়ে। তারপরে আরেকটি নিয়ম, ও ভিন্ন অন্য স্বরধ্বনিগুলি, সরেয় সরায়া, আমরা যেটাকে আমরা মুখস্থ বলি সরেয় সরায়া, আমরা অভ্যাসবশত এটা আমরা এখানে বলছি ও এবং আ ধ্বনি। এই ধ্বনি ছাড়া অন্যান্য যে ধ্বনিগুলি আছে সেই এবং অন্যান্য যে স্বরধ্বনিগুলি আছে, এছাড়াও কো এবং র, এই ধ্বনিগুলি থাকলে তারপরে মূর্ধন্যস্ব হয়। যেমন ভীষণ, ভীষণ, এখানে এই যে ভি ই আছে বলে স হয়েছে, ভূষণ উ আছে বলে স হয়েছে, পোষণ কোষ বিমর্ষ, ওই একই নিয়মে হয়েছে। কিন্তু দেশ এবং সদৃশ তারা গঠনগতভাবেই তালবস্য, এখানে আবার সত্যবিধান কার্যকর করা যাবে না। এরকম করে আরেকটি 3 নম্বরে আমরা আরেকটি নিয়ম মুখস্থ করে ফেলবে তোমরা।
যেমন ইকারান্ত ও উকারান্ত উপসর্গের পরে কতগুলো ধাতুতে মূর্ধন্যস্ব হয়। যেমন অভিষেক, এখানে যে অভিষেক আমি লিখলাম এটা হয়েছে অভি যোগ সেট, এই সেটা ছিল দন্তস্ব দিয়ে, সেই দন্তস্বটা এখানে মূর্ধন্যস্ব হয়েছে, মূর্ধন্যস্ব হয়েছে অভি নামক উকারান্ত উপসর্গ যুক্ত হয়ে। ঠিক অনুরূপভাবে অনু যোগ স্থান, শব্দটা ছিল অনু যোগ স্থান, সেটা হয়েছে অনুষ্ঠান। তো ওই যে স্থানের দন্তস্ব সেটা এখানে মূর্ধন্যস্ব হয়ে গিয়েছে। ঠিক নত্যবিধানের মতন আরো একটি নিয়ম আছে ট বর্গীয় ধ্বনিগুলির সাথে ট ঠ, বিশেষত ট ঠ, হ্যাঁ ড ঢ। তো এই ট বর্গীয় ড ড এর সঙ্গে সাধারণত হয় না, এই জন্য আমি এখানে ট এবং ঠ বলছি। ট বর্গীয় ধ্বনিগুলির সাথে যুক্ত রূপে যেমন মূর্ধন্য হয় তেমন মূর্ধন্যস্বও হয়। যেমন নষ্ট, দুষ্ট, পুষ্ট, পুষ্টি, সৃষ্টি। কারণ মূর্ধন্যস্ব যেহেতু মূর্ধা থেকে, ট বর্গীয় ধ্বনিগুলিও মূর্ধা থেকে, তো সেই মূর্ধায় মূর্ধায় মিলে তারা একই জাত লাভ করে। আবার আবার কিছু কিছু শব্দ আছে এগুলি তোমাদের ভাষার প্রয়োগ অপপ্রয়োগ সেখানেও কাজে লাগবে। এখন এই বানানগুলির মুখোমুখি তোমরা হও না, এগুলি আগে ব্যবহার করা হতো সম্ভাষণ সূচক। কাউকে সম্ভাষণ করতে গেলে, আমরা তো এখন সম্ভাষণ বলতে যেটাকে হাই হেলো বলি, এই সম্ভাষণ করতে গেলে আগে এই জাতীয় সুন্দর সুন্দর ভাষা ভাষার শব্দ ব্যবহার বা সব শব্দ ব্যবহার করা হতো। যেমন পুরুষ কাউকে সম্ভাষণ করা হতো কল্যাণী এসু, আর নারীদেরকে সম্বোধন করা হতো কল্যাণী আশু। যেমন আমি যদি সম্বোধন করি ছাত্রদেরকে বলবো কল্যাণী এসু, আর ছাত্রীদেরকে কল্যাণী আশু। তো কল্যাণী এসু হলে একারের পর মূর্ধন্যস্ব হবে, কিন্তু আকারের পরে দন্তস্ব হবে। দেখো দুইটি বানান দুই রকম, এসু হলো মূর্ধন্যস্ব দিয়ে আর কল্যাণী আশু হলো দন্তস্ব দিয়ে। অনেক সময় পরীক্ষাতে এই দুইটি বানান চলে আসে, বা ওই যে শব্দের যে ভাষার প্রয়োগ অপপ্রয়োগ সেখানেও এগুলি চলে আসে। এবং আরো একটি নিয়ম মনে রাখো ৬ নম্বরে, ক খ প ফ এরপর ই বিসর্গ কিংবা উ বিসর্গ থাকলে সন্ধিতে বিসর্গের স্থানে মূর্ধন্যস্ব হবে। যেমন আবি যোগকার আবিষ্কার, এখানে ই কারান্ত উপসর্গ আবি, তারপরে চতু যোগপদ চতুষ্পদ, এটি একটি উকারান্ত উপসর্গ। কিন্তু দেখো আবার পুরো যোগকার পুরস্কার, এই যে পুরো এখানে কিন্তু সে অকারান্ত, সে উ কিংবা ই কারান্ত নয়, যে কারণে পুরো যোগকার পুরস্কার সেখানে দন্তস্ব হয়েছে, বানানে দন্তস্ব হয়েছে। তো পুরস্কারে দন্তস্ব কিন্তু আবিষ্কারে মূর্ধন্যস্ব। এগুলি এইভাবে মনে রাখবে। এই নিয়মের মাধ্যমে অন্যান্য ক্ষেত্রেও আমরা এই বানানগুলি শুদ্ধ করতে পারি। আর এইগুলিকে অনেক সময় এগুলি অনেকে মনে করে সত্যবিধানের নিয়মে হয়েছে, আসলে এগুলি সত্যবিধানের নিয়মে নয়, তারা গঠনগতভাবেই মূর্ধন্যস্ব। যেমন আশার, উষা, আবাস, ঔষধ, একটু মনে রাখলে এই কথাটা। এই হলো সত্যবিধান। তাহলে আমরা পড়লাম দুইটি গুরুত্বপূর্ণ নিয়ম, একটি হলো সত্যবিধান আর একটি হলো নত্যবিধান। তো পরীক্ষার দুইটি প্রশ্নের উত্তর আমরা এখানে খুব সহজভাবে পেয়ে গেলাম। এছাড়াও পরীক্ষাতে আরো একটি প্রশ্নের উত্তর লিখতে অনেক সময় দেওয়া হয়, সেটি হলো বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের ৫টি নিয়ম লিখো। আবার অনেক সময় পরীক্ষাতে দেওয়া হয় তৎসম শব্দের প্রমিত বানানের ৫টি নিয়ম লিখো। বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়মের ক্ষেত্রে তৎসম শব্দের ৫টি নিয়ম লিখো। আবার অনেক সময় লিখে দেয় যখন পরীক্ষক অনেক সময় অনেক পরীক্ষক তারা প্রশ্নের ক্ষেত্রে অনেক বৈচিত্র্য আনতে চান, তখন সেখানে তারা এভাবে প্রশ্ন করেন, বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়মের ক্ষেত্রে অতৎসম শব্দের ৫টি নিয়ম লিখো, বা অতৎসম শব্দের প্রমিত বানানের ৫টি নিয়ম লিখো। এবং অনুরূপভাবে অনেক সময় প্রশ্ন লিখতে দেই তৎসম শব্দের প্রমিত বানানের ৫টি নিয়ম লিখো। তার মানে এখান থেকে আমরা একটার ভিতর থেকে আরো ২টা প্রশ্ন অনেক সময় পেয়ে যাই। এই বিষয়টিকে মাথায় রেখে আমি এই প্রশ্নের উত্তরটাকে আমি সাজিয়েছি তোমাদের। তো আমি প্রথমে তৎসম শব্দ থেকে ৫টি নিয়ম দিব, তারপরে অতৎসম শব্দ থেকে ৫টি নিয়ম দিব। যদি পরীক্ষাতে এভাবে আলাদা করে উত্তর চাওয়া হয় তাহলে তুমি তোমার কোনো অসুবিধা হবে না। আর যদি একসঙ্গে প্রশ্ন উত্তর চাওয়া হয় যে প্রমিত বানানের ৫টি নিয়ম লিখো, সরল প্রশ্ন চাওয়া হয়, তাহলে তুমি এই ৫, ৫, ১০টি তোমার মুখস্থ থাকলো, সেখান থেকে তুমি যে কোনো ৫টি তোমার পছন্দের ৫টি বানানের নিয়ম তুমি এখানে লিখে দিবে। তবে সেই ক্ষেত্রে তোমাকে উল্লেখ করতে হবে তুমি যে তৎসম শব্দের ক্ষেত্রে অতৎসম শব্দের ক্ষেত্রে এভাবে বলতে হবে। আচ্ছা, সেটা আমি পরে আবার তোমাদেরকে রিপিট করে দিব, কথাটা আমি আবার মনে করিয়ে দিব। তো তৎসম শব্দের ক্ষেত্রে নিয়মটা কিরকম হয় সাধারণত?
যেসব তৎসম শব্দে রস্যই, রস্যু এবং রস্যই, দীর্ঘ ই, রস্য উ, দীর্ঘ ও দুইটি শুদ্ধ, সেই ক্ষেত্রে বাংলা একাডেমি বলেছে শুধু রস্য ধ্বনিগুলি ব্যবহার করতে, রস্য ই এবং রস্য উ ব্যবহার করতে। যেমন পদবী, শ্রেণী, সূচি, উষা। যদি আমি পদবী দীর্ঘইকার দিয়ে লিখি সেটা কিন্তু ভুল হচ্ছে না, দুইটি শুদ্ধ বাংলা একাডেমি বলছে। হ্যাঁ, দুইটি শুদ্ধ, কিন্তু বাংলা একাডেমি বলছে একটিকে ব্যবহার করুন। বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী তুমি যদি নিয়মকে অনুসরণ করতে যাও তাহলে তোমাকে পদবী হ্রস্ব ইকার দিয়ে লিখতে হবে। পদবী দীর্ঘ ইকার দিয়ে লিখলে তুমি বাংলা একাডেমির এই যে নিয়মটা সেটাকে তুমি লঙ্ঘন করেছো। কিন্তু পদবী দীর্ঘ ইকারেও সে শুদ্ধ। তো এটা একটা নিয়ম। তারপরে একসময় তোমরা এখন এইগুলি এইসব বানানের মুখোমুখি তোমরা এখন আর হচ্ছ না, নতুন বই। কিন্তু আগের যদি পুরাতন কোনো বই দেখো আজ থেকে 20 বছর আগে, তখন এই রকম বানান পাবে যে রেফের পরে আগে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব ব্যবহার করা হতো। অর্থাৎ অর্চনা যে দেখতে পাচ্ছ এখানে, অর্চনা চয়ের সঙ্গে আরো একটি চ যুক্ত করা হয়, অর্জন জয়ের সঙ্গে আরো একটি জ যুক্ত করা হয়। যেমন ধর্ম লিখতে গিয়ে ময়ের সঙ্গে আরো একটি ম যুক্ত করা হতো। তো এই তো বাংলা একাডেমি বলেছে রেফ থাকলে সেখানে আর ওইরকম করে দ্বিত্ব লেখা যাবে না, দুইটি বর্ণ একসঙ্গে দেওয়া যাবে না, সরাসরি একটি দিতে হবে অর্চনা, এখন যেভাবে আমি এখানে লিখে দিয়েছি। আর 3 নম্বরের নিয়মটি হলো সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘ পরে থাকলে পদের অন্তঃস্থিত ম স্থানে অনুস্বার হবে। যেমন অহম যোগ কার, অহংকার, অহম যোগ কার, অহংকার। এই যে শেষে এই যে পদের অন্তঃস্থিত ম আছে এবং তারপরে ক, খ, গ, ঘ যে 3-4টি বর্ণ বলা হয়েছিল তার মধ্যে ক আছে, সেই কারণে অহম যোগ কার হয়েছে অহংকার। এগুলি আমরা সন্ধিজাত শব্দ বলি। তারপরে আছে ভয়ম যোগ কর, ভয়ঙ্কর। সম যোগ গীত, সঙ্গীত। এগুলি হবে অনুস্বার দিয়ে। অনেকে এখানে উঁর সঙ্গে গ যুক্ত করে সঙ্গীত লিখে ফেলে, উঁকে যুক্ত বর্ণ রূপে এখানে নিয়ে আসে, সেটা ভুল হবে। তবে সন্ধিবদ্ধ না হলে উঁর স্থানে অনুস্বার হবে না। যেমন অঙ্ক, হ্যাঁ অঙ্ক আবার এখানে অনুস্বার দিয়ে লিখতে অনেকে অনুস্বার দিয়ে লিখে, অনুস্বার দিয়ে লিখতে এখানে বাধা দেওয়া হয়েছে, বলা হয়েছে এখানে উঁ হবে, অনুস্বার হবে না। যেমন অঙ্গ, বঙ্গ, অঙ্ক, অঙ্গ, অঙ্ক সবগুলিতে উঁ দিয়ে হবে। হ্যাঁ, উঁ যুগ ক অঙ্ক। তো এই এই হলো একটি গুরুত্বপূর্ণ নিয়ম। 4 নম্বরের আরেকটি নিয়ম, এটা দেখতে অনেক বড় হলেও আসলে জিনিসটা ছোট, যে প্রত্যয়ান্ত ইন থাকলে, ইন প্রত্যয়ান্ত কোনো ধ্বনি, যেমন গুণ ছিল, হ্যাঁ গুণের সাথে ইন প্রত্যয় যুক্ত করে আমরা বানিয়েছিলাম গুণী, দীর্ঘ ইকার, ইন যুক্ত হয়ে গেলে দীর্ঘ ইকার হয়, এটাকে বলা হচ্ছে দীর্ঘ ইকারান্ত রূপ। হ্যাঁ, সেগুলি যখন আবার সমাসবদ্ধ হলে সংস্কৃতের নিয়ম অনুযায়ী সেগুলি হ্রস্বই এবং দীর্ঘ ইকার উভয়ই ব্যবহার করা যাবে। সমাসবদ্ধ, হ্যাঁ গুণীজন, গুণী যে জন, হ্যাঁ প্রাণীবিদ্যা, প্রাণীদের বিদ্যা, এই অর্থে আমরা বানিয়েছিলাম গুণীজন। সেখানে হ্রস্বই এবং দীর্ঘই দুইভাবেই গুণী লেখা যাবে, প্রাণী দুইভাবেই লেখা যাবে। যদিও অনেকেই বলে এই যুক্ত রূপে সেখানে হ্রস্ব ইকার হয়ে যাবে, আসলে দুইটিই শুদ্ধ, কারণ তারা সমাসবদ্ধ শব্দ। তো এছাড়া অন্যান্য ক্ষেত্রে সেখানে হ্রস্ব ইকার নয়, সেখানে দীর্ঘ ইকার নয়, হ্রস্ব ইকার হয়ে যাবে সেখানে। হ্যাঁ, তারপরে এরকম আরেকটি নিয়ম আছে তার সঙ্গে, তবে ইন প্রত্যয়ান্ত শব্দের সঙ্গে তো এবং তা প্রত্যয় যুক্ত হইলে ইকার হবে, তা তো প্রত্যয় যুক্ত হইলে। যেমন কৃতি, তার সঙ্গে তো প্রত্যয় যুক্ত হয়েছে, কৃতিত্ব হ্রস্ব ইকার হয়েছে। প্রতিযোগী, সহযোগী, সহমর্মী, এরকম শব্দগুলিতে দীর্ঘ ইকার, কিন্তু এখানে যেহেতু তা প্রত্যয় যুক্ত হয়েছে অতএব প্রতিযোগিতা হ্রস্ব ইকার, সহমর্মিতা, সহযোগিতা সবগুলি হ্রস্ব ইকার হবে। আবার একসময় লিখা হতো শব্দের শেষে বিসর্গ দেওয়া হতো, এই শব্দগুলির শেষে বাংলা একাডেমি বলছে বিসর্গ দেওয়া যাবে না, কার্যত, ক্রমশ, প্রায়শ, মূলত একসময় এগুলির শেষে বিসর্গ দেওয়া হতো। এছাড়া আরো কয়েকটি শব্দের মাঝখানে আমরা বিসর্গ দিয়ে ফেলি, যেমন নিস্তব্ধ, মাঝখানে বিসর্গ দিই, নি এর পরে আমরা বিসর্গ দিতাম, ধু এবং স্থ মাঝখানে বিসর্গ দিতাম, নিস্পৃহ, নি এর পরে বিসর্গ, নিঃশ্বাস, নি এর পরে বিসর্গ দিতাম। তো তারা বলছে এখানে বিসর্গ হবে না, কারণ এগুলি আসলে সেই নাইবাচক অর্থে নয়, নেতিবাচক অর্থে নয়। নিটাকে যেটাকে আমরা বলি নেতিবাচক,
অর্থে নাবাচক সেই অর্থে সেখানে আসলে নয় ব্যাপারগুলি সঠিকভাবে সেই অর্থে এগুলি তৈরি হয়নি, তারা গঠনগতভাবে এইভাবে তৈরি হয়েছে। তো যেমন নিঃশ্বাস, সে গঠনগতভাবে শব্দটা নিঃশ্বাস, সেখানে মাঝখানে বিসর্গ নেই। ঠিক অনুরূপভাবে অতৎসম শব্দের ক্ষেত্রে এই ৫টি নিয়ম আমি তোমাদের এখানে উপস্থাপন করছি। সকল অতৎসম শব্দে রস্বই এবং রস্যু হবে, দীর্ঘ ইকার হবে না। একেবারে সহজ কথা, অতৎসম শব্দে কোনো দীর্ঘ ইকার দীর্ঘ ওকার নাই। অর্থাৎ বাংলা বা দেশীয় শব্দগুলি যেগুলি সেগুলি যেমন আরবি, ইংরেজি, চাচি, পিসি, হাতি, যেমন বিদেশি শব্দের রস্বই ইকার নাই আমরা বলেছিলাম। হ্যাঁ, বিদেশি শব্দে মূর্ধন্য নাই। এগুলি আমরা আস্তে আস্তে দেখাবো পরে। আর ২ নাম্বার নিয়ম, শব্দের শেষে সাধারণভাবে অনুস্বার হবে। তবে অনুস্বারের সাথে স্বর যুক্ত হয়ে গেলে সেই অনুস্বার পরিবর্তিত হবে ঙতে। যেমন রং অনুস্বার দিয়ে, কিন্তু রঙের লিখতে গেলে আমাকে লিখতে হবে ঙ দিয়ে। ঢং ঢঙের, ব্যাঙ ব্যাঙের, এভাবে আমরা লিখতে পারি। হ্যাঁ, তারপরে ৩ নম্বর নিয়ম, অতৎসম কিছু শব্দে ক্ষীয় নয় খ লেখা হবে। আমরা সংস্কৃত কিছু বানান দেখে আমরা ক্ষীয় লিখতাম, যেমন ক্ষুধা, ক্ষুধাতে ঠিক আছে, ক্ষুধাতে ক্ষীয়, ক্ষুধা ক্ষুধার্ত, সেখানে ক্ষীয়। আহ, কিংবা কিংবা সেখানে আমরা লিখতাম ক্ষুদ্র, ক্ষুদ্র সেগুলি হলো সংস্কৃত শব্দ, কিন্তু ওইগুলিকে দেখে দেখে আমরা কিছু বাংলা শব্দ বানিয়েছিলাম, এবং সেখানে আমরা ক্ষীয়টা রেখে দিয়েছিলাম, যেমন খিদে, ক্ষুধা থেকে খিদে বানিয়েছি, এটা একটা বাংলা শব্দ, এই কারণে এখানে ক্ষীয় হবে না, ক হবে। ক্ষুদে, ক্ষুদ্র থেকে ক্ষুদে বানিয়েছি। অনুরূপভাবে কুদ, ক্ষেত, কুর, খেপা, সবগুলিতে খ হবে, এখানে ক্ষীয় দেওয়া যাবে না। প্রচলিত কিছু শব্দ নিয়ে জ হবে নাকি বর্গীয় জ হবে, নাকি এখানে অন্তস্থ জ হবে, এগুলিকে নিয়ে যথেষ্ট আমাদের হয়, এখানে বিভ্রান্তি হয়। সেখানে বাংলা একাডেমি সে কিছু নিয়ম দিয়েছে, যেমন প্রচলিত বিদেশি শব্দে বর্গীয় জ হবে, যেমন কাগজ, জাদু, জাহাজ, জুলুম, এগুলি বর্গীয় জ। হ্যাঁ, জাদু কেউ কেউ অন্তস্থ জ দিয়ে লিখে ফেলে, তো সেটা লিখা যাবে না। তবে ইসলাম ধর্ম সংক্রান্ত কয়েকটি শব্দে বিকল্পে জ লেখা হবে, বিকল্পে জ লেখা হবে, কথাটা ভালো করে বুঝে নিও, বিকল্পে অন্তস্থ জ লেখা হবে। এটাকে তুমি বর্গীয় জ দিয়ে লিখলেও শুদ্ধ হবে, অন্তস্থ জ দিয়ে লিখলেও বিকল্প হিসেবে শুদ্ধ হবে। এটা যে আরবি যে ধ্বনি, ধ্বনি উচ্চারণটাকে মাথায় রেখে এখানে আরেকটু, এখানে একটু ছাড় দেওয়া হয়েছে। যেমন আজান, উজু, নামাজ, রমজান, হজরত, জুহর, এগুলি বর্গীয় জ দিয়ে লিখলেও শুদ্ধ, অন্তস্থ জ দিয়ে লিখলেও শুদ্ধ। একটা সময় ঊর্ধ্বকমা ব্যবহার করা হতো, যেমন দুজন, দুইজনকে সংক্ষেপে দুজন লিখতো মাঝখানে এক ঊর্ধ্বকমা দিয়ে। আইল, আইলকে সংক্ষেপ করতে গিয়ে মাঝখানে ঊর্ধ্বকমা দিত আল। তারপরে চাউলকে সংক্ষেপ করতে গিয়ে মাঝখানে ঊর্ধ্বকমা দিয়ে তারা চাল লিখেছিল। বাংলা একাডেমি বলেছে ঊর্ধ্বকমার আর দরকার নাই, কারণ এই শব্দগুলি সরাসরি এখন আমাদের নিজস্ব আলাদা একটি শব্দ হয়ে গেছে, চাউল এবং চাল আলাদা দুইটি শব্দই হয়ে গেছে। তো সেই অর্থে এখানে ঊর্ধ্বকমা বাদ দিতে বলা হয়েছে। এই হলো অতৎসম শব্দের ৫টি নিয়ম। তোমরা এখান থেকে মোট ১০টি নিয়ম পেলে, তৎসম এবং অতৎসম মিলে ১০টি নিয়ম পেলে। তো পরীক্ষাতে তোমরা যদি আলাদাভাবে আসে তখন তো তোমাদের উত্তর করতে কোনো অসুবিধাই হবে না। যদি আলাদা না এসে বলে শুধু বলে যে বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের ৫টি নিয়ম লিখো, তখন তুমি যদি অতৎসম শব্দের ৫টি নিয়ম লিখে দাও উত্তর হয়ে যাবে। তুমি যদি তৎসম শব্দের ৫টি নিয়মও লিখে দাও এতক্ষণ যা পড়লে, তাহলে উত্তর হয়ে যাবে। কিন্তু তুমি যদি দুইটাকে মিক্সড করে লিখে দাও তাহলে আমার বিবেচনায় সেটি আরো সুন্দর উত্তর হবে, একটু বৈচিত্র্য আসবে। তো সেই ক্ষেত্রে তুমি উল্লেখ করবে, যখন তুমি তৎসম শব্দের নিয়মটা লিখছো তখন বলবে তৎসম শব্দের ক্ষেত্রে, আর যখন তুমি অতৎসম শব্দের নিয়মটা খাতায় লিখছো তখন তুমি লিখে উল্লেখ করে দিবে অতৎসম শব্দের ক্ষেত্রে বাংলা বানানে এই হবে এই হবে। এবং সেভাবে যদি তোমরা আনসার করতে পারো, আশা করছি তোমরা এখানে ৫-এ ৫ পাবে। আর কোনো কারণে যদি তোমাদের এই ৩টা প্রশ্নের কোনোটাই তোমাদের মানে কমন পড়লো না, কিংবা তোমরা ভুলে গেলে, সেই ক্ষেত্রে তোমাদের বিকল্প হিসেবে প্রায়োগিক যে অংশটা সেটা রাখা হয়েছে, যেমন বানান শুদ্ধিকরণ। তো এটি আরেকটি সহজ একটা এলাকা। তোমরা যদি বিগত সনের, বিগত ৪-৫ সনের, ৪-৫ সন পাবে না, ৪টি সন পাবে। বিগত ৪ সনের বিভিন্ন বোর্ডের
যে পরীক্ষায় যে বানানগুলি শুদ্ধিকরণ এসেছে সেই বানানগুলিকে যদি তুমি সরাসরি মুখস্থ করে ফেলো, খুব বেশি হবে না, আমার বিবেচনায় সর্বোচ্চ ২০০ বানান তুমি পাবে। আর ২০০ বানান বানান মুখস্থ করে ফেলা খুব সহজ একটি ব্যাপার। তো ২০০ বানান মুখস্থ করে ফেললে হতে পারে তোমার পরীক্ষা ৮টার মধ্যে ৮টাই কমন পড়ে যাবে। সেখান থেকে তুমি খুব সহজেই নির্ভুলভাবে পুরোপুরি আত্মবিশ্বাসের সঙ্গে ৫টি বানান উত্তর করতে পারবে এবং তুমি ৫ এ ৫ পাবে। তো তোমরা সেভাবে প্রস্তুতি নাও। তাহলে প্রস্তুতি নিলে তোমাদের পুরো বা বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষাটি খুব ভালো হবে। তো তোমাদের এই পরীক্ষাটি আগামী যে যে ফাইনাল পরীক্ষা হবে, বোর্ড ফাইনাল পরীক্ষা, সেই পরীক্ষায় তোমাদের ভালো হোক, সেই শুভকামনা জানিয়ে আজকের মতন আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।